অ্যালবার্ট আইনস্টাইন নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? E=mc², তাই না? কিন্তু মজার ব্যাপার হলো তিনি কিন্তু এমন কোনো ছাত্র ছিলেন না যিনি সব পরীক্ষায় ফার্স্ট হতেন। আসলে তিনি ছিলেন এমন একজন চিন্তাবিদ যিনি সারাক্ষণ মহাবিশ্বের গভীর রহস্যগুলো নিয়ে ভাবতেন। চলুন আজ আমরা তার সেই ভাবনার জগতের ভেতরেই ডুব দেব। এই কথাটা দিয়েই কিন্তু আজকের আলোচনার সুরটা বাঁধা হয়ে গেল। আমরা আইনস্টাইনের কাজের পেছনের দার্শনিক দিকটা বোঝার চেষ্টা করব, মানে তার জনপ্রিয় ইমেজের একটু বাইরে গিয়ে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা ভাবুন তো, বিংশ শতাব্দীর শুরুতে ঠিক কী এমন হচ্ছিল বিজ্ঞানের জগতে যা আইনস্টাইনের মতো একজন বিপ্লবীর জন্য মঞ্চ তৈরি করে দিয়েছিল? দেখুন, সেই সময়ে নিউটনের পদার্থবিদ্যা, যেটা কিনা শত শত বছর ধরে সবাই মেনে আসছিল, সেটাতে কিছু সমস্যা দেখা দিচ্ছিল। যেমন পুরনো ফিজিক্স বলতো সময় আর স্থান হলো পরম সত্য, মানে সবার জন্য একই। কিন্তু বিজ্ঞানীরা দেখছিলেন যে আলোর গতি সবার জন্য একই থাকে, যা কিছুতেই পুরনো নিয়মের সাথে মিল ছিল না। আবার বুধ গ্রহের কক্ষপথ নিউটনের তত্ত্ব অনুযায়ী পুরোপুরি উপবৃত্তাকার হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা ছিল না। বেশিরভাগ বিজ্ঞানী তখন পুরনো নিয়মগুলোকে দিয়েই কোনো মতে এসব সমস্যার একটা জোড়াতালি সমাধান খুঁজছিলেন। কিন্তু আইনস্টাইন বুঝলেন গোড়াতেই গলদ আছে, তাই তিনি সবকিছু নতুন করে ভাবার সিদ্ধান্ত নিলেন। আর এটাই ছিল তার সময়ের তুলনায় একটা অসম্ভব সাহসী পদক্ষেপ। তিনি শুধু সমস্যার সমাধান খুঁজছিলেন না, তিনি তো খেলার নিয়মটাই পাল্টে দিচ্ছিলেন। আর ঠিক এখানেই তার প্রথম বৈপ্লবিক ধারণাটা এলো, বিশেষ আপেক্ষিকতা। এই একটা তত্ত্বই আলোর গতির সেই ধাঁধার সমাধান করে দিল। সোজা কথায় তত্ত্বটা বলল যে দুটো ঘটনা একই সাথে ঘটছে কিনা তা নির্ভর করবে কে দেখছে তার উপর। মানে সময় আর ধ্রুবক রইল না। আর দেখুন তার এই ধারণাগুলো কিভাবে ধাপে ধাপে সত্যি বলে প্রমাণিত হলো। 1905 সালের পর 1916-তে তিনি মহাকর্ষকে স্থানকালের বক্রতা হিসেবে ব্যাখ্যা করলেন। আর সবশেষে 1919 সালে একটা সূর্যগ্রহণের সময় তোলা ছবি যখন তার তত্ত্বকে নির্ভুল প্রমাণ করলো, তখন তো পুরো বিশ্বে হইচই পড়ে গেল। আচ্ছা, আইনস্টাইন কি আবিষ্কার করেছিলেন সেটা তো আমরা জানি, কিন্তু এবার একটু অন্যদিকে নজর ফেরানো যাক। তিনি কিভাবে চিন্তা করতেন? চলুন দেখি তার ভাবনার অস্ত্রগুলো কি ছিল। বার্নে তার একটা ছোট্ট আড্ডার দল ছিল, কি দারুণ নাম, অলিম্পিয়া একাডেমি। এখানে তিনি আর তার বন্ধুরা মিলে বড় বড় দার্শনিক আর বিজ্ঞানীদের লেখা পড়তেন এবং সেগুলো নিয়ে তর্ক বিতর্ক করতেন। ডেভিড হিউম বা আর্নস্ট মাখের মতো দার্শনিকরা তার চিন্তার জগৎকে দারুণভাবে প্রভাবিত করেছিলেন। মানে বুঝতেই পারছেন, শুরু থেকেই দর্শনের সাথে তার একটা গভীর যোগাযোগ ছিল। হিউম আর মাখের লেখা পড়েই তিনি পরম সময় বা অ্যাবসলিউট টাইমের মতো একটা বিমূর্ত ধারণাকে প্রশ্ন করার সাহস পেয়েছিলেন। তার যুক্তিটা ছিল খুব সহজ, যদি কোনো ধারণাকে বাস্তব অভিজ্ঞতা দিয়ে মাপা বা বোঝা না যায়, তাহলে পদার্থবিজ্ঞানে তার কোনো জায়গা নেই। ভাবুন তো একবার, নিজের পদ্ধতিকে তিনি নিজেই বলছেন বিবেক বর্জিত সুবিধাবাদী। আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি কোনো একটা নির্দিষ্ট দার্শনিক মতের কাছে বাধা ছিলেন না। যে পদ্ধতিটা তাকে সত্যের কাছাকাছি নিয়ে যাবে বলে মনে হতো, সেটাই তিনি গ্রহণ করতেন। তো তার চিন্তার পদ্ধতিটাও কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে। প্রথমে তিনি ছিলেন অভিজ্ঞতাবাদী, মানে সব কিছুকে বাস্তব অভিজ্ঞতা দিয়ে যাচাই করতে চাইতেন। কিন্তু পরে তিনি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেন যে শুধু চিন্তার মাধ্যমেই বাস্তবতাকে ধরা সম্ভব, কারণ এই মহাবিশ্বটা আসলে খুব সহজ আর সুন্দর গাণিতিক নিয়মে চলে। আর এখানেই আসল মজাটা, তিনি যে চোখে ফিজিক্স দেখতেন, সেই একই চশমা দিয়ে কিন্তু সমাজকেও দেখতেন। যেভাবে তিনি ভৌত জগতের নিয়মগুলোকে প্রশ্ন করতেন, ঠিক সেভাবে তিনি সামাজিক আর রাজনৈতিক নিয়মকানুনকেও প্রশ্ন করতে ছাড়তেন না। যেমন ধরুন এই ঘটনাটা, যখন জার্মানিতে হিটলার ক্ষমতায় এলেন, আইনস্টাইন সাথে সাথে তার জার্মান নাগরিকত্ব ছেড়ে দিলেন। এটা ছিল তার বিবেকের এক বলিষ্ঠ প্রকাশ আর তার রাজনৈতিক সক্রিয়তার এক বড় মোড়। তিনি সারা জীবন ধরেই বিভিন্ন আদর্শের পক্ষে কথা বলেছেন। তিনি ছিলেন শান্তিবাদী, বিশ্বাস করতেন একটা বিশ্ব সরকারে, আবার আমেরিকায় কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকারের জন্য লড়েছেন, সমর্থন করেছেন গণতান্ত্রিক সমাজতন্ত্রকে। তার সামাজিক উদ্বেগের পরিধিটা ছিল সত্যি অনেক বড়। এই উক্তিটাই দেখুন না, এখানেও তার সেই একতার দর্শনটাই ফুটে উঠেছে। তিনি যেমন পদার্থবিজ্ঞান একটা ইউনিফাইড থিওরি খুঁজছিলেন, সমাজেও তিনি বিভেদের বদলে শান্তিপূর্ণ সহাবস্থানই দেখতে চেয়েছিলেন। সুতরাং মূল কথাটা হলো, তিনি একই সমালোচনামূলক দৃষ্টি দিয়ে বিজ্ঞান আর সমাজ দুটোকেই দেখতেন। তার কাছে বর্ণবাদ বা উগ্র জাতীয়তাবাদ ছিল পদার্থবিজ্ঞানের সেই বাতিল হয়ে যাওয়া পরম স্থান বা ইথার তত্ত্বের মতোই একটা ভিত্তিহীন কৃত্রিম ধারণা। তাহলে সবশেষে প্রশ্ন আসে, আইনস্টাইনের আসল উত্তরাধিকারটা কি? এটা কি কোনো একটা সমীকরণের থেকেও বড় কিছু? হ্যাঁ, তার আসল অবদান কোনো উত্তর নয়, বরং একটা পদ্ধতি। তিনি আমাদের শিখিয়েছেন যে কোনো কিছুকেই প্রশ্ন না করে মেনে নেওয়া যাবে না। যে জিনিসগুলোকে সবাই ধ্রুব সত্যি বলে ধরে নেয়, সেগুলোকে সাহসের সাথে প্রশ্ন করার মানসিকতাই হলো আসল জ্ঞান। প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতাকে তিনি এভাবেই পার করেছিলেন। আর এই প্রশ্নটাই রইল ভাবার জন্য। আইনস্টাইন তার সময়ের কমন সেন্সকে চ্যালেঞ্জ করেছিলেন। আজকের পৃথিবীতে এমন কি কি স্বীকৃত সত্য আছে যেগুলোকে আমাদের প্রশ্ন করা উচিত? কারণ তার উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার মানে তো শুধু তার তত্ত্বগুলো জানা নয়, বরং তার মতো করে ভাবতে শেখা।